দুইটি রাজনৈতিক সরকারের মধ্যবর্তী একটি অরাজনৈতিক সরকারই তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার নিরপেক্ষ থাকবে এবং পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে একটি স্বাধীন, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। 1972 সালে প্রথম যখন সংবিধান রচনা করা হয় তখন এরকম কোনো সরকার ব্যবস্থা সেখানে ছিল না, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে এরকম একটি সরকারের অধীনে প্রথম কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 1990 সালে। যদিও তখনও কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না এই সরকারের। মত আছে নির্দলীয় সরকারের এই অভিনব পদ্ধতির প্রস্তাব করেছিলেন তৎকালীন জামাত নেতা অধ্যাপক গোলাম আজম। 1996 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ষষ্ঠ সরকার গঠন করলে সেই সংসদ সংবিধানের ত্রয়োদশ সংশোধনে আনে এবং তত্ত্বাবধায়ককে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এই সরকার বাংলাদেশের 4টি সংসদ নির্বাচন অনুষ্ঠান করে, যা বাংলাদেশের নির্বাচন ইতিহাসে তুলনামূলক কম বিতর্কিত। কিন্তু পরিহাস হলো, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতায় এসে পতিত আওয়ামী লীগ সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাই বাতিল করে দেয়। 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন বাস্তবতা অন্তর্বর্তী সরকার এবং যখন তত্ত্বাবধায়ক নিয়ে ফের আলোচনা হচ্ছে, তখন আজকের ভোটের ট্রেন্ড কথা বলবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। তত্ত্বাবধায়কের আলোচনা সম্প্রসারণ করতে আজও আমাদের সঙ্গে যুক্ত হবেন বিশেষজ্ঞ, অনুষ্ঠানে অতিথি হিসাবে যুক্ত হবেন রাজনীতিকরা। এখানে আমরা শুনবো তৃণমূল মানুষের মতামত। তার আগে চলুন দেখে নেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কি আছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেটি আছে, আমরা দেখছি যে সংবিধানের 4th ভাগের 2 ক যে পরিচ্ছেদ, সেখানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে এবং সেখানে একটি নোট দেওয়া আছে যে সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011 সনের 14 নং আইন এর 21 ধারা বলে পরিচ্ছেদটি বিলুপ্ত। এরকম একটি তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করছে দলগুলো। ঐক্যমত্য কমিশন, চলুন দেখে নেওয়া যাক যে পুরনো ওই তত্ত্বাবধায়ক সরকারের উল্লেখযোগ্য আসলে কি কি ছিল। আমরা যেটি দেখছি যে পুরনো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল, যে মেয়াদের কথা বলা ছিল যে বিলুপ্ত যে 58 খ অনুচ্ছেদ, সেইখানে মেয়াদ সম্পর্কে বলা আছে যে সংসদ ভাঙিয়া দেবার পর নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া পর্যন্ত হবে এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ। এই 58 গতে আছে নিয়োগকর্তা আকার এবং নিয়োগের বিধান সম্পর্কিত কথা। নিয়োগকর্তা এখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। আকার অনধিক 10 জনের উপদেষ্টা পরিষদের কথা এখানে বলা আছে। আর নিয়োগের বিধানে বলা আছে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিগণের মধ্যে যিনি সর্বশেষ তিনি হবেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। যদি তিনি অপারগ হন তাহলে আপিল বিভাগের অবসরপ্রাপ্তদের মধ্যে থেকে যিনি সর্বশেষ তিনি হবেন, এবং তিনিও যদি হতে না চান বা অপারগ হন তাহলে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ক্রমে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। আর সেটিও যদি না হয় তাহলে রাষ্ট্রপতি হবেন এই নতুন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এবং সবশেষ যেটি দেখছি যে এই সরকারের ক্ষমতা সম্পর্কে বলা ছিল 58 ঘ অনুচ্ছেদে, সেখানে বলা আছে যে সরকারের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করতে পারবে, এই নির্বাহী ক্ষমতা থাকবে এই তত্ত্বাবধায়ক সরকারের হাতে। যেটি দেখা যাচ্ছে ঐক্যমত্য কমিশন যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা হয়েছে তার উল্লেখযোগ্য দিকগুলো এখন আমরা এই পর্যায়ে একটু দেখে নেব। যেটি আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেই প্রস্তাব করেছে তত্ত্বাবধায়ক সরকারের, সেখানে আগের তত্ত্বাবধায়ক সরকার থেকে উল্লেখযোগ্য বেশ কিছু পরিবর্তন এখানে আমরা লক্ষ্য করছি। সেখানে প্রথমে বলা আছে যে এই পরিবর্তনটা আনার জন্য সংবিধানের যে 58 খ অনুচ্ছেদ যেটি বিলুপ্ত আছে সেটি আগে বহাল করতে হবে এবং সেটিকে সংশোধন করতে হবে। আর উল্লেখযোগ্য যে সমস্ত পরিবর্তন যে সমস্ত দিকে করা হয়েছে সেটি হলো যে উপদেষ্টা পরিষদের আকার 10 থেকে 15 জনে করা হয়েছে, প্রধান উপদেষ্টার বয়স 72-এর জায়গায় 75 বছর করা হয়েছে এবং মেয়াদ 90 দিন, তবে দৈব দুর্বিপাকে আরও 30 দিন করা হয়েছে। এবং উল্লেখযোগ্য আরও যে বিষয়টি করা হয়েছে সেটি হলো যে নিয়োগকর্তায় এখানে একটা বড় পরিবর্তন আনা হয়েছে। আমরা একটু এবার দেখতে চাই পরবর্তী স্লাইড যে প্রধান উপদেষ্টা নিয়োগ বা নির্বাচনের জন্য এখানে যে নিয়োগ কমিটির প্রস্তাব করা হয়েছে সেটি এখানে যে নিয়োগ কমিটিটা নিয়ে আলোচনা হচ্ছে
সেটিকে বলা হচ্ছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি। এখানে ৫ জনের একটা কমিটির কথা বলা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সরকারি দল থেকে ২ জন, বিরোধী দল থেকে ২ জন এবং তৃতীয় বিরোধী দল থেকে বা দ্বিতীয় বিরোধী দল বা সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দল থেকে একজন। যেমন সরকারি দল থেকে থাকবে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, এবং তৃতীয় বিরোধী দল থেকে একজন বলা হচ্ছে। যদি তৃতীয় বিরোধী দল যদি না হয় তাহলে সর্বোচ্চ যে ভোটপ্রাপ্ত দল সেখান থেকে একজন প্রতিনিধি থাকতে পারে। এবার আমরা প্রধান উপদেষ্টার এই নিয়োগের যে একটা নতুন যে প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো একটু আমরা দেখতে চাই। বলা হচ্ছে যে রাজনৈতিক দলসমূহ ও সংসদে প্রতিনিধিত্বকারী দলের থেকে প্রাপ্ত নাম থেকে এখানে যেটি বলা হচ্ছে যে এই নতুন যে বাছাই কমিটি সেটি গঠন হওয়ার ২৪ ঘন্টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এই কমিটির কাছে নাম দেবে এবং সেই নামগুলো থেকে ঐকমত্যের ভিত্তিতে ওই ৫ জনের যে বাছাই কমিটি আছে তারা নাম প্রস্তাব করবে। যদি সেখানে তারা ঐকমত্য না আসতে পারে তাহলে সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত ৫ নাম থেকে, অর্থাৎ সরকারি দল ৫ জন, বিরোধী দল ৫ জন, তৃতীয় বৃহত্তম দল ৫ জন করে নাম প্রস্তাব করবে। সেখান থেকে ঐকমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হবে। তৃতীয়ত আমরা যেটি দেখছি যে ঐকমত্য অথবা প্রার্থী অথবা যে কোনো ৪ জনের ঐকমত হলেও সেই ক্ষেত্রে হবে যে ৫ জনের যেই নামগুলো থেকে। এই পর্যায়েও যদি ঐকমত্য না আসে সেখানে বলা হয়েছে যে আপিল বিভাগ ও হাইকোর্টের ২ বিচারপতিকে, আপিল বিভাগ থেকে একজন এবং হাইকোর্ট থেকে একজন এই বাছাই কমিটিতে যুক্ত করার কথা বলা হয়েছে। এরপর র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিংয়ের মাধ্যমে এই প্রধান উপদেষ্টা নিয়োগের যে বিধানটি সেটি রাখা হয়েছে। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন বিশেষজ্ঞরা, যুক্ত হবেন রাজনীতির বিভিন্ন দল থেকে রাজনৈতিক নেতারা, এবং আমরা এখানে মতামত শুনব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। সরোয়ার তুষার, আপনাকে স্বাগত আজকের এই ভোটের ট্রেনে। শুরুতে আপনার কাছে যেটি আমরা জানতে চাই যে এই যে নতুন একটা ব্যবস্থা, তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন যে ব্যবস্থা, এটা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে ঐকমত্য কমিশনেও বেশিরভাগ দল একমত হয়েছে, কিছু দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা যেটি দেখলাম যে একটা বেশ জটিল এবং আগে যেভাবে সহজেই রাষ্ট্রপতি ওনার একটা দায়িত্ব ছিল এটা নিয়োগ করার, এখন সেটির আবার ৫ সদস্যের কমিটিতে যাওয়া হচ্ছে। মানে সহজভাবে কি আপনি একটু বলতে পারেন এই যে আপনারা কেন এখানে একমত হলেন? মানে আগের বিষয়টি বা আগের যে পদ্ধতিটা ছিল, প্রধান বিচারপতি হিসেবে যিনি সবশেষ অবসর নেবেন তিনিই হবেন, সেটি কি অপেক্ষাকৃত সহজ ছিল না? আপনাকে ধন্যবাদ। এবং এই যে আপনি যেটাকে বললেন যে অপেক্ষাকৃত সহজ ছিল, এটা আসলে আমাদের যে নির্বাচনী ব্যবস্থা, একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে কিন্তু অতীতে কিছুটা আমি বলবো যে বিতর্কিত করেছে। এবং সেখান থেকে এবারে এই পদ্ধতি, এবং এই পদ্ধতির যে বর্ণনাটা আপনি একটু আগে করলেন, এটার প্রধান উদ্দেশ্য কিন্তু একটা মোটা দাগে একটা নৈর্ব্যক্তিক এবং একটা বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করা। এর আগের পদ্ধতিতে যেটা সর্বশেষ প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা বিচার বিভাগ থেকে, আপিল বিভাগ থেকে একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন, এই ব্যবস্থাটা কিন্তু দেখা গেছে যে আমাদের বিচার বিভাগকে একদিকে রাজনীতিকীকরণ করেছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো যেহেতু জানে যে এখানে সর্বশেষ প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ফলে তারা তাদের মতো করে এমনভাবে প্রধান বিচারপতি নিয়োগটা দেন। কারণ নিয়োগ যেহেতু আবার প্রধানমন্ত্রীর হাতে, রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে, ফলে তারা এমনভাবে নিয়োগটাকে ম্যানিপুলেশন করেছেন অতীতে যে তাদের পছন্দের ব্যক্তি শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান হবেন। তার মানে আপনার যেটা উদ্দেশ্য যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে চাই একজন নিরপেক্ষ ব্যক্তির দ্বারা, এই পুরো উদ্দেশ্যটাই কিন্তু এই প্রক্রিয়ায় ভুলণ্ঠিত হয়েছে। শুধু সেটা না, আমাদেরকে অতীতে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়েছে। যেমন আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে চতুর্দশ সংশোধনীর মধ্য দিয়ে বিচারপতির বয়স যখন বাড়ানো হলো, 65 থেকে 67 করা হলো, এটার উদ্দেশ্য ছিল একজন দলীয় ব্যাকগ্রাউন্ডের কিংবা একটা বিশেষ দলের একজন ব্যক্তিকে, একজন প্রধান বিচারপতিকে
তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানো, এবং এর ফলেই বাংলাদেশে লগি বৈঠার যে তাণ্ডব আওয়ামী লীগ করেছে সেটা হয়েছে, এবং এর ফলে ১/১১ ঘটেছে, এবং ১/১১ পরে যে আওয়ামী লীগের এই গত ১৫ বছরের ফ্যাসিবাদ যারা আবার ক্ষমতায় এসে নিজেরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে, এবং তাদের প্রধান যুক্তিটাই ছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে এবং এরা লম্বা সময় ক্ষমতায় থাকতে চায়, সুতরাং এ ধরনের ব্যবস্থা দরকার নাই, দলীয় সরকার অধীনে নির্বাচন হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার অধীনে কোনো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয় না। এই যে সার্বিক পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ম্যানিপুলেশন করা এবং সেই ম্যানিপুলেশনের কারণে আবার আরেকটা দল এসে খোদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই বাতিল করে দেয়া, এই অভিজ্ঞতা থেকে আমাদেরকে এমন একটা পদ্ধতির কথা ভাবতে হয়েছে যেখানে সকল দল মতামত দিয়ে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান বানাবে, এবং সেখানে বিচার বিভাগ যেন রাজনীতিকরণের বা পলিটিসাইজেশনের শিকার না হয় সেটাও আমাদেরকে বিবেচনা করতে হয়েছে। সে কারণেই এই যে পদ্ধতিটা এতক্ষণ আপনি বর্ণনা করলেন সেই পদ্ধতির দিকে যাওয়া হয়েছে। আমি মনে করি এটা আগের পদ্ধতির তুলনায় জটিল না, কিন্তু মোর সায়েন্টিফিক। কিন্তু এইখানে যে ব্যাপারটা, মানে এই যে এখনকার যে সংবিধান, সেখানে তো এই তত্ত্বাবধায়ক সরকারের যে অনুচ্ছেদটি আছে সেটি বাতিলই আছে। মানে এই যে সংশোধনীটা যে আনা হলো, এখানে কতগুলো দলের নোট অফ ডিসেন্টও আছে। মানে ভবিষ্যতে এটি মানে যদি কার্যকর হতে হয় তাহলে তো সংবিধানের সংশোধন করতে হবে। তো মানে তাহলে মানে এই যে নোট অফ ডিসেন্ট যদি থাকে তাহলে এই সমস্ত ব্যবস্থার বা এই সমস্ত প্রস্তাবের আসলে ভবিষ্যৎ কি মনে হয় আপনাদের কাছে? এইটা একটা বড় প্রশ্ন যে এই যে নোট অফ ডিসেন্ট সহকারে মানে বেশ কিছু প্রস্তাবকে তারা গ্রহণ করেছে, এটা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টে যাবে তারা কিন্তু বলবে যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলাম। এই কারণে আমরা বলেছি যে জুলাই সনদে কোনো রকম নোট অফ ডিসেন্ট রাখা যাবে না, একেবারে নিরঙ্কুশ করতে হবে। এটার যে সকল বিষয় ঐক্যমত্য হচ্ছে সেটা যেন কোনো রকম নোট অফ ডিসেন্ট না থাকে, কারণ নোট অফ ডিসেন্টগুলো পরবর্তীতে বাস্তবায়ন হবে না, এরকম একটা আশঙ্কা থাকে। এর বাইরে আপনি যেটা বললেন যে আগে তো এটা সংবিধানের মধ্যে ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ এসে বাতিল করেছে, সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী। এই পঞ্চদশ সংশোধনীকে কিন্তু আবার বাতিল করা হয়েছে। ফলে আমরা সংশোধনীর যে সমস্যা, যে কোনো একটা সরকার এসে সংশোধনী করে আরেকটা সরকার এসে সংশোধনী বাতিল করে, এটার ব্যাপারেও সতর্ক আছি। এই কারণে আমরা বলেছি যে সংশোধনীর মধ্য দিয়ে আমাদের সমস্যা সমাধান হবে না। এই কারণে পরবর্তী নির্বাচিত সরকারের মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের যে কথা সরকার চিন্তা করছে, বর্তমান সরকার, আমরা এটাকে বিরোধিতা করে বলেছি যে নির্বাচনের আগেই সংস্কার হতে হবে। কারণ আদারওয়াইজ এই যে দেখুন ত্রয়োদশ সংশোধনী ছিল যেটা বিএনপি করেছিল 96 সালে, এটা তো আন্দোলনের ফসল ছিল, সেটাকে আওয়ামী লীগ এসে বাতিল করে দিল পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে। সেই পঞ্চদশ সংশোধনী এখন আবার বাতিল হয়ে গেছে, আপনি আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঢোকাবেন সংশোধনীর মধ্য দিয়ে, সেটা আবার আরেকবার বাতিল হয়ে যাবে। এই বাতিল করা অন্তর্ভুক্তিকরণ, এইটা থেকে আমাদেরকে বেরোতে হবে, একটা স্থায়িত্ব দিতে হবে। এই স্থায়িত্ব দেওয়ার পদ্ধতি হচ্ছে জুলাই সনদটা নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে, হয় গণপরিষদের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে অথবা গণভোটের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই দুটো পদ্ধতিতে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে পরবর্তী সংসদ আসলে এই যে বাতিলকরণের যে আশঙ্কাটা থেকে যায় সেটা থেকে আমরা এক অর্থে মুক্তি পাবো। না তুষার, এখানে আপনারা গণপরিষদের কথা বলছেন, জামাত গণভোটের কথা বলছেন, জামাত এবং এই যে এনসিপি এদের কথার সুর অনেকটা একই। আমাদের প্রশ্নটা হলো যে গণপরিষদ মানে তো মানে যারা সংবিধান রচনা করবে সেরকম একটা গণপরিষদ স্বাধীনতা পরবর্তী সময়ে তৈরি হয়েছিল। বিএনপির নেতারাও বলেন যে এখন তো একটা সংবিধান আছে, তাহলে গণপরিষদ কেন, বা এটা আসলে বাস্তবসম্মত কিনা, আর পরবর্তী যে পার্লামেন্ট মানে সেটার উপর আপনারা কেন আস্থা রাখবেন না? এখানে তো সবগুলো দল সই করবে। পরবর্তী পার্লামেন্টের উপর আস্থা রাখা যায় না, কারণ হচ্ছে পরবর্তী পার্লামেন্টে আপনি তো মৌলিক কোনো সংস্কার করতে পারবেন না। আপনি সংবিধানের এমন কোনো সংস্কার করতে পারবেন না পার্লামেন্টে যেটা বিদ্যমান সংবিধানকে বা বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে, প্রশ্নবিদ্ধ করে। এটাই হচ্ছে সংশোধনী। সংশোধনী হচ্ছে যে সংবিধানটা আছে তার অধীনে সংগঠিত একটা ব্যাপার, এবং এই সংবিধানটাকে মেনে নিয়েই সংশোধনী ঘটে। কিন্তু আমরা কিন্তু এখন যে ধরনের সংস্কারের কথা বলছি, এই সংস্কারগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এই সংবিধানের মৌলিক ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করে বা মৌলিক ক্ষমতা কাঠামোকে মানে চ্যালেঞ্জ করে। এই জিনিসটা আপনি পার্লামেন্টে গিয়ে করতে পারেন না, এবং পার্লামেন্টে যদি করেন তাহলে যেটা ঘটবে, এই যে এবার পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের ব্যাপারে অনেক দল যে তর্কটা করেছে যে এই সংশোধনীটা সংবিধানের মৌলিক কাঠামোকেই পরিবর্তন করে ফেলেছে, সুতরাং এই সংশোধনী অসাংবিধানিক, এই কথাটা কিন্তু ভবিষ্যতেও আসতে পারে। আপনি সংসদের ভেতরে যদি এমন কোনো সংশোধনী করেন যেটা আসলে এই সংবিধানের দায়রাকে বা এই সংবিধানের কাঠামোকে ছাপিয়ে যায়, তখন কিন্তু এটা অসাংবিধানিক কিংবা অবৈধ এই ধরনের প্রশ্ন আসবে। এই কারণে আমরা বলেছি সংসদে না,
সংসদের আগে আপনাকে একটা পদ্ধতি বের করতে হবে এবং সেখানে এই যে ঐক্যমত্য কমিশন যে 6টা পদ্ধতি দিয়েছে, বাস্তবায়নে 6টা পদ্ধতি, তারা বলেছে একটা পদ্ধতি হচ্ছে পরবর্তী পার্লামেন্ট, বাকি 5টা পদ্ধতি কিন্তু নির্বাচনের আগে সংস্কার করার ব্যাপার। তাহলে আপনাকে তো আগে আলোচনা করতে হবে এবং এই যে আমরা যে প্রশ্নগুলো তুলছি যে পরবর্তী সংশোধনী করলে এটার স্থায়িত্ব নিয়ে, টেকসইত্ব নিয়ে যে প্রশ্নটা আসে, এই প্রশ্নটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। এই কারণেই পরবর্তী সংসদের কাছে আমরা দিতে চাই না। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, এটা আমি পদ্ধতিগত একটা বিষয়ে তুললাম, দ্বিতীয় একটা কারণ হচ্ছে ঐতিহাসিক অভিজ্ঞতা। আমরা কিন্তু 3 জোটের রূপরেখা দেখেছি যে যেগুলো রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করে সেগুলোই কিন্তু পরবর্তীতে তারা ক্ষমতা এসে বাস্তবায়ন করে না। আর এখন তো আবার নোট অফ ডিসেন্টের মতো একটা ব্যাপার আছে, ফলে পুরো সংস্কার ব্যাপারটাই কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে এই পরবর্তী পার্লামেন্টের কাছে গেলে। জি জি সরোয়ার তুষার, আপনি সঙ্গে থাকুন। এবারে আমাদের সঙ্গে যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। জি রাশেদ খান, আমরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম, এই সংস্কার কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে কথা বলছিলাম, যেটি আমাদের এখানকার যে সহ আলোচক জাতীয় নাগরিক পার্টির নেতা সরোয়ার তুষার, যিনি যেটা বলছেন যে এই পরবর্তী যে সংসদ হবে, ওই আইনসভা যদি সংশোধনীর মাধ্যমে এই সমস্ত পরিবর্তন আনেও, সেগুলো আবার ভবিষ্যতে এই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আপনারাও সেখানে মত দিয়েছেন, যেই জায়গায় একমত হয়েছে দলগুলো, সেই দলের একমত হওয়ার প্রেক্ষিতে যদি কোনো সংশোধনী আনা হয়, পরবর্তীতে আবার সেটি ভবিষ্যতে বাতিল হতে পারে। তা আপনারা কি চান? আপনারা কি এই জুলাই সনদের বাস্তবায়ন, এটা কি নির্বাচনের আগে চান তাদের মতো, নাকি আপনারা পরবর্তী সংসদের উপরই ভরসা রাখতে চান? দেখেন, যতটুকু আসলে দলগুলো ঐক্যমতে এসেছে, আমার কাছে মনে হয় যে এটি আসলে পরবর্তীতে সংসদে গিয়ে কোনো দল পরিবর্তন করবে সেই ধরনের সুযোগ থাকবে না। কারণ আমাদের চোখের সামনে হাসিনার যে নির্মম পতন হয়েছে, এই পতন দেখার পরেও কেউ যদি মনে করে যে আমি আগামীতে হাসিনা হয়ে উঠবো, আমার মতন করে রাষ্ট্র চালাবো, আমার মতন করে সবকিছু আসলে পরিবর্তন করব, সেটি আসলে সম্ভবপর নয়। তো আমার যেটি মনে হয় যে এখনো পর্যন্ত ঐক্যমত কমিশনের আলোচনা চলমান, তো আসলে কি হয় সেটি এখনই আমরা বলতে পারি না। তো সব মিলিয়ে সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কার্যকর হবে। সেটি হতে পারে যে অধ্যাদেশের মাধ্যমে, আইনি ভিত্তির মাধ্যমে এটা আসলে কার্যকর করা এই সরকারের আমল থেকে, বা আগামীতে যে সরকার আসবে সবাই যদি চায় যে ওই সরকারের আমলে আইনি ভিত্তির মাধ্যমে বা সংসদে আলোচনার মাধ্যমে কার্যকর হবে, সেটি হতে পারে। আমার মতামত হলো যে সবাই মিলে আলোচনার ভিত্তিতে যেটি হয় সেটি সবার মেনে নেওয়া দরকার। আপনাদের মানে বিশেষ কোনো মতামত নেই, মানে সবাই যেটা মনে করবে সেটাই আপনারা মনে করছেন? না, আমাদের দলের পক্ষ থেকে আমরা যে মতামত দেওয়া হয়েছে, আমাদের সভাপতি নুরুল হক নূর গিয়েছেন এবং অন্যান্য প্রতিনিধি, তারা যেটি বলেছেন যে এই সরকারের আমল থেকেই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে এবং এই সরকার 1 বছর অনেক কিছু বাস্তবায়ন করতে পারতো, কিন্তু সরকার আসলে বাস্তবায়ন করেনি। যেমন দেখেন যে পুলিশের সংস্কার বা একটি পুলিশ কমিশন গঠন করার মাধ্যমে পুলিশের আচরণ কেমন হবে, বা আপনার র্যাবের সংস্কার, র্যাবের কিন্তু অনেকেই বিলুপ্তর কথা বলেছে। এছাড়া আপনার আলাদা একটি সচিবালয় গঠন করার মাধ্যমে বিচার বিভাগের সংস্কার বা বিচার বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করবে, এগুলোর কার্যক্রম তো সরকার এগিয়ে নিচ্ছে, আলাদা সচিবালয়ের কাজ অনেকটা এগিয়ে গেছে। মানে আমরা যেটি সুস্পষ্টভাবে আমরা যেটি দেখছি যে এই যে তত্ত্বাবধায়ক সহ যে সমস্ত বিষয়ে একমত হয়েছে দলগুলো, সেগুলোর আলোচনার মানে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়াটা মানে কি হবে, সেটি কি পরবর্তী সংসদ করবে কিনা বা এর আগেই হবে কিনা, এই নিয়ে সরোয়ার তুষার এবং আপনিও মতামত দিলেন। আপনি বলছেন যে আপনার দল আগের থেকে দিয়েছে এবং এ নিয়ে মানে সবাই একমত হলে আপনারাও একমত হবেন। আমরা এই পর্যায়ে আমাদের স্টুডিওতে যুক্ত হওয়া অতিথি রাজনীতি প্রতিবেদক রাজীব আহমদ আপনার কাছে যেতে চাই। সেটি হলো যে আপনার শুরুতেই জয়েন করার কথা ছিল, আপনি দেরি করে ফেলেছেন। সেটা হলো যে আমরা ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম, যে আগের যে ব্যবস্থাটা ছিল সেটাই আমি এই এনসিপির আহ্বায়ক, এনসিপির যুগ্ম আহ্বায়ক, তারপর এই রাশেদ খান গণ অধিকার পরিষদের নেতা, ওনাদের সঙ্গে কথা বললাম। মানে আগে একজন রাষ্ট্রপতি, উনি প্রধান বিচারপতি হিসাবে সবশেষ যিনি অবসর
নিয়েছেন তিনি হবেন। মানে এই যে একটা সহজ বিষয় থেকে এই যে কঠিন বিষয়ে যে যাওয়াটা, মানে এটার আসলে প্রেক্ষাপটটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা খুবই সহজ ছিল আগে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, যে যিনি সর্বশেষ প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত উনি হবেন, উনি না পাইলে আগের জন, তাই তিনি না পাইলে আগের জন, তিনি না পাইলে আগের জন, এইভাবে আপনি 72 বছর বয়স পর্যন্ত খুঁজতে থাকবেন। তারপরে যদি সাবেক প্রধান বিচারপতিদের কাউকে না পান, তাহলে অ্যাপিলেট ডিভিশনের যিনি সর্বশেষ যে জ্যেষ্ঠতম, তারপরে জ্যেষ্ঠতম, তারপরে জ্যেষ্ঠতম, এইভাবে চলতে থাকবে। তো বিষয়টা যেটি হয়েছিল যে চতুর্দশ সংশোধনী, এটা তো ত্রয়োদশ সংশোধনীতে এই ফর্মুলাটা ছিল 58 ক থেকে 58 পর্যন্ত। তারপর যে জিনিসটি হলো যে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের বয়স 2 বছর বৃদ্ধি করা হলো। তো তখন বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় ছিল, বিএনপির অনেকেই এখন বলেন যে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল যে বিচারপতিদের বয়স 65 থেকে 67 করা হয়েছিল। এখন ওই সময় সরকার বা এখন যারা আছেন তারা যেই এক্সপ্লেনেশন দেন না কেন, এটার মূলত উদ্দেশ্য ছিল KM হাসান যেন চিফ অ্যাডভাইজার হইতে পারেন। তো এটা নিয়ে তারপরে তো আন্দোলন হইলো, তারপরে শেখ হাসিনার ABM খায়রুল হকের কোর্ট এটা বাতিল করলেন 4-3 সংখ্যাগরিষ্ঠতায়, তারপরে পঞ্চদশ সংশোধনী হলো, তারপরে বাতিল করা হলো। তারপরে দীর্ঘদিন রাশেদ ভাইরা বিএনপি একসঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছে এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য। এইবার কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেটি হচ্ছে যে আপনার আর কোর্টের হাতে না, কারণ পুরনো অভিজ্ঞতা যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাতে বা কোর্টের কাছে যদি সাবেক চিফ জাস্টিসরা যদি প্রধান বিচারপতি হন, সেক্ষেত্রে কোর্টকে পলিউটেট করার একটা ইচ্ছা থাকে যে আমার নিজের লোককে প্রধান বিচারপতি বানানো, যেন তাকে আমি প্রধান উপদেষ্টা হিসেবে পাই। তো এই কারণে এবার ফর্মুলাটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, বিরোধী দলের ডেপুটি স্পিকার এবং থার্ড লার্জেস্ট পার্টির না, সেগুলো আমরা দেখিয়েছি, কিন্তু ওই র্যাঙ্ক চয়েস, মানে এই যে একটা নতুন যে ধারণা, মানে এটা তো কঠিন মনে হচ্ছে। কারণ বাংলাদেশের যে ইতিহাস, যে কোনো কিছুতে ঐকমত্য পৌঁছানোর ব্যাপারটা তো কঠিন, যেটা আমরা এই যে বলা যায় যে সদ্য আলোচনা সমাপ্ত করা ঐকমত্য কমিশনের বিভিন্ন অধিবেশন থেকে আমরা দেখেছি যে সবাই আসলে একমত হতে চায় না। সেইখানে প্রধান উপদেষ্টা বা সরকারের প্রধান কে হবে অন্তর্বর্তী সরকারে, সেখানে তো একমত হওয়ার জন্য সবগুলো ধাপ শেষ করেও যে পারবে না, এটা মোটামুটি স্পষ্ট বা ধারণা করা যায়। না, সেটা হচ্ছে যে আপনি যদি কনসেনসাস না হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে র্যাঙ্ক চয়েস। র্যাঙ্ক চয়েস কিন্তু একেবারে সর্বশেষ অপশন। এটা প্রথমে দিয়েছিল নাগরিক কোয়ালিশন, একটা প্ল্যাটফর্ম ওনারা দিয়েছিল, তারপরে এনসিপিওটা এন্ডোর্স করছে, জামায়াত প্রথমে রাজি ছিল না, তারপরে জামায়াতও রাজি হয়েছে, গণ অধিকার পরিষদও রাজি হয়েছে, এবি পার্টিও রাজি হয়েছে, অন্যরাও রাজি হয়েছে র্যাঙ্ক চয়েসে। র্যাঙ্ক চয়েসটা হচ্ছে একেবারে শেষ অপশন, যে আপনি কোনোভাবেই কিছু করতে পারলেন না। প্রথমে হচ্ছে যে বাছাই কমিটিতে রাজনৈতিক দল এবং পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল এবং স্বতন্ত্র প্রার্থীরা, স্বতন্ত্র এমপিরা নাম প্রস্তাব করবেন। সেইখানে যদি কনসেনসাস হয়ে যায়, বাস, যদি না হয় তাহলে সরকারি দল 5টা নাম দিবে, বিরোধী দল 5টা নাম দিবে, থার্ড লার্জেস্ট পার্টি নাম দিবে, সেখান থেকে আবার 3টা থেকে 5টা নাম আসবে। তখন আবার এই কমিটিতে যুক্ত হবেন একজন অ্যাপিলেট ডিভিশনের এবং হাইকোর্টের 2জন জাস্টিস। তো ওনারা যদি 5-2 মেজরিটিতে করতে পারেন ভালো, না পারলে র্যাঙ্ক চয়েস। এখন বিএনপি যে কথাটি বলতেছে সেটি হচ্ছে যে যেহেতু আমরা ত্রয়োদশ সংশোধনী বাদ করে দিচ্ছি, বিচারপতিদের কাছে আর যাইতেই চাই না, যে বিচার বিভাগ পলিউটেড হবে, তাহলে বিচারপতিদের কেন, এটা হচ্ছে বিএনপির আর্গুমেন্ট, তাহলে বিচারপতিদের কেন কমিটিতে সদস্য করা হবে, এটা বিএনপির আর্গুমেন্ট। আর যদি বিচারপতিদের সদস্য না করি তাহলে 5 সদস্যের কমিটি থাকলো, তো 5 সদস্যের কমিটিতে ভোটিং করতে গেলে থার্ড পার্টি আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। থার্ড পার্টির এই ক্ষেত্রে সে মানে থার্ড পার্টি হওয়ার পরও সে সমান সংখ্যক ভোট দিতে পারবে, ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। থার্ড পার্টি যে সেই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে, এটা বিএনপির আর্গুমেন্ট। তো এই কারণে বিএনপি চাচ্ছে যে সর্বসম্মতিক্রমে, যদি সর্বসম্মতিক্রমে না হয় তাহলে কি হবে সেটা পরের পার্লামেন্টে ঠিক হবে। এখন দেখেন আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, এখানে সর্বসম্মতিক্রমে কোনো কিছু হওয়া খুব কঠিন। যদি সর্বসম্মতিক্রমেই কিছু একটা হইতো তাহলে এই দেশ থেকে শেখ হাসিনারও পালাইতে হইতো না, এই দেশে ফেসিবাদও আসতো না, এই দেশে স্বৈরশাসন আসতো না। আমরা কোনো বিষয়ে, এই আমাদের যে 2 আলোচক আছেন, প্যানেলিস্ট 2জন আছেন, ওনারাই 2 পার্টি কোনো বিষয়ে একমত হইতে পারবে? ধরেন যে 10টা বিষয়ে একমত হবে, একটাতে কিন্তু ভিন্ন মত থেকেই যাবে। এবং ওনাদের পার্টি যখন আলোচনা করছে, ওনারা কি সব বিষয়ে একমত হইতে পারছে? তো আপনি চিফ অ্যাডভাইজার নিয়োগের ক্ষেত্রে সব দলগুলো একমত হবে এই আশা করাটা দুরাশা। ধন্যবাদ রাজীব মোহাম্মদ, আপনি সঙ্গেই থাকুন আমাদের 2 রাজনীতিক। আমরা আরও আলোচনা করব, তবে এ পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি। দর্শক সঙ্গেই থাকুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলা মোটর থেকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সেগুন বাগিচা থেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এবং স্টুডিওতে আছেন রাজনীতি প্রতিবেদক রাজীব আহমেদ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সরোয়ার তুষার, আবার আপনাকে দিয়ে শুরু করি। সেটা হলো স্পষ্ট যে
এই যে এত কিছু যে আলোচনা হচ্ছে, মানে আপনারা বলছেন যে এটা গণপরিষদের মাধ্যমে হোক বা এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এক ধরনের অনৈক্য, এইটা যদি শেষমেশ এই ঐকমত্য কমিশনও অনেকটা দায় নিতে চাচ্ছে না, সেইভাবেই বলছে যে তারা পরবর্তী পার্লামেন্ট মানে এটা বাস্তবায়ন করবে, সেভাবেই তারা আগাচ্ছে। মানে শেষমেশ যদি পরবর্তী পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন হবে, এই ধরনের বিধান রেখে বা ব্যাপারগুলো রেখে যদি সনদ হয়, আপনাদের বা আপনাদের দলের অবস্থান কি হবে সেই ক্ষেত্রে? পরবর্তী পার্লামেন্টের কাছে সংস্কার বাস্তবায়নের যে কথাটা ইতিমধ্যেই সরকারের তরফ থেকে বলে ফেলা হয়েছে, কেটে গেল? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে 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 শুনতে পাচ্ছি, বলুন। যে এই যে একটা পদ্ধতির প্রতি মানে পরবর্তী পার্লামেন্টের কাছে সংস্কারের মানে দায়িত্বটা দেয়া, এটা কিন্তু আমার ধারণা বেশিরভাগ রাজনৈতিক দলই একমত হবে না। বেশিরভাগ রাজনৈতিক দল চায় নির্বাচনের আগেই বাস্তবায়ন হোক। কী পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা এক এক দল এক এক কথা বলেছে। যেমন গণ অধিকার পরিষদের দিক থেকে গণভোটের কথা বলা হয়েছে। একটু আগে রাশেদ খান তিনি কিন্তু বললেন যে আমরা চাই যে অন্তর্বর্তী সরকারই বাস্তবায়ন করুক। ফলে এই প্রশ্নে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য আছে যে এই সরকারকেই বাস্তবায়ন করতে হবে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার আসলে সনদে, ঘোষণাপত্রে, প্রধান উপদেষ্টার ভাষণে তারা অলরেডি বলছেন যে এটা পরবর্তী পার্লামেন্ট করবে। এটা তারা 6টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতির প্রতি এই বায়াসনেস, এই পক্ষপাত তারা কেন দেখাচ্ছে আমরা জানি না। এবং আমি মনে করি যে কিন্তু সারোয়ার তুষার, আপনারা সরকারের সমালোচনা করছেন, আপনাদের বিভিন্ন বক্তব্য, বিবৃতি কিংবা এই ধরনের ব্যাপারগুলো তো আছে যে এই সরকার আপনাদের সরকার, ছাত্র জনতার সরকার। মানে এই সরকার কি এখন, মানে অনেকে আবার এটাও বলছেন যে একটা এক্সিট পয়েন্ট খুঁজছে, এরকম কিছু? মানে না, সরকারকে তো একটা সময় যেতেই হবে। এখন এক্সিট পয়েন্ট বলতে যেটা বোঝায় যে আমি কোনো রকমে আমার যেটা টাস্ক সেটাকে না সেরে আমি একটা কোনো রকম কারোর কাছে ক্ষমতা দিয়ে চলে গেলাম, এটা যদি এই সরকারের পরিকল্পনা হয় তাহলে সেটা খুবই খারাপ। এবং আমাদের সরকার বলতে আপনি বললেন যেটা ছাত্র জনতার সরকার, তো ছাত্র জনতার সরকার মানে এটা গণ অধিকার পরিষদেরও সরকার, এটা এনসিপিরও সরকার, এটা বিএনপিরও সরকার, এটা বাংলাদেশের মানুষের সরকার। কিন্তু যদি এই সরকার কোনো ভুল পদক্ষেপ নেয় অবশ্যই আমরা সমালোচনা করব। আমরা তো আর এটাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখি নাই যে আমরা সবসময় এই সরকারকে আমাদের সমর্থন করতে হবে। এই যে এই সরকারকে যে কারণে আমরা ইতিপূর্বে সমর্থন করেছি, এটার একটা প্রধান কারণ হচ্ছে এই সরকার সংস্কার করবে। তো সংস্কারটা যদি আপনি না করেন, আপনি যদি এটা পরবর্তী পার্লামেন্টের কাছে দিয়ে দেন, তাহলে আপনি কেন এই 1.5 বছর ক্ষমতায় থাকছেন? আপনি প্রথম 3 মাসের মধ্যেই ইলেকশন করে চলে যেতেন, পরবর্তী পার্লামেন্ট সংস্কার করতো। এই ঐক্যমত্য কমিশন, এত কিছু, রাষ্ট্রের এতটা অর্থ অপচয়, এগুলো করে আপনি তারপর যদি এটা নেক্সট পার্লামেন্টের কাছে দিয়ে দেন, এই সংস্কারগুলো তো বাস্তবায়ন হবে না। ফলে আমার ধারণা যেটা আমি স্পষ্ট, আপনার বক্তব্য স্পষ্ট, কিন্তু মানে পরবর্তী পার্লামেন্ট মানে আইনসভা, এখন তো আইনসভাটা নাই, সেটা এই কারণেও তো যৌক্তিক। যেটি শরত স্যার বলছিলেন, রাশেদ খান আপনার কাছে যাই, এই বক্তব্যের ব্যাপার কি বলবেন যে এখনই বাস্তবায়ন? আর আপনারাও গণভোটের কথা বলেছেন, বাস্তবায়নটা আসলে কিভাবে হলে ভালো হয়? রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এখনো দূরত্ব। দেখেন, যেটি আসলে জনাব সরোয়ার তুষার বললেন যে তারা এখন থেকে আসলে বাস্তবায়নটা চাই। আমরা বলেছি যে সংস্কারগুলো সরকারের পক্ষে সম্ভব সেটি এখন থেকে বাস্তবায়ন করা দরকার। শুধু এখন থেকে না, বরং সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেটির বাস্তবায়ন করা দরকার ছিল। এখন এক্ষেত্রে এই যে আইনি ভিত্তির কথা বলা হচ্ছে, দেখেন, যদি আসলে সবগুলো আপনি এখন থেকে বাস্তবায়ন করতে চান, তাহলে কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে আমরা একমত হয়েছি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিতে হবে, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এক্ষেত্রে আবার এনসিপির মতামত কি? এক্ষেত্রে জামাতের মতামত কি? এক্ষেত্রে আবার অন্য দলের মতামত কি? এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারকে ভেঙে দেওয়া হয়, যদি আমরা ওই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যেহেতু আমরা একমত হয়েছি এখন থেকে বাস্তবায়ন, তাহলে তো আরেকটি সমস্যা বা সংকট সৃষ্টি হতে পারে। অর্থাৎ সবকিছু কিন্তু আপনি চাইলে এখন থেকে বাস্তবায়ন করতে পারবেন না। কিছু আসলে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সেখানকার জাতীয় সংসদে কিছু আলোচনা করতে হবে, সেখানে আইনি ভিত্তি দিতে হবে। এবং এখন যেগুলো দেওয়া সম্ভব আপনি সেগুলো এখন দেন, পরবর্তী গভর্নমেন্ট যেগুলো দিতে হবে, যেমন পরবর্তীতে যে তত্ত্বাবধায়ক এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, এটি তো তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে পারে যদি বাস্তবায়ন হয়। আরেকটা যে ব্যাপার যে আপনারা আসলে কি কি চান, কি কি এখন বাস্তবায়ন হতে পারে, মানে কোন কোন বিষয়গুলো, সেটা কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নাকি সেটাও পরে হবে, বা এই যে নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে সেই ব্যাপারগুলো কি পরবর্তী পার্লামেন্টে, মানে আপনাদের আসলে অবস্থান কোনটাতে কি?
দেখেন এখন আমি কিন্তু আমার বক্তব্য স্পষ্ট করেছি যে এই সরকারের আমলে যতগুলো সংস্কারের আপনার আইনি ভিত্তি দেওয়া যায় ততগুলো দেন। আবার আপনি যদি মনে করেন যে না, যতটুকুতে আমরা একমতে এসেছি সবকিছুর আইনি ভিত্তি দিতে হবে, সবকিছুর বাস্তবায়ন করতে হবে, তাহলে তো এই সরকার ভেঙে ফেলতে হবে, তাই না? এখন আপনি যেটি আমাকে প্রশ্ন করলেন যে আপনারা কি তাহলে এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করবেন, তো আপনার ওই রূপান্তরিত মানে কি শুধুমাত্র নামের পরিবর্তন করা, যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল এখন এটার নাম দিব তত্ত্বাবধায়ক সরকার? হতে পারে না। এই সরকারের অনেক উপদেষ্টাদের নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন আছে, যেটি সরোয়ার তুষার বললেন যে এই সরকার তো গণ অধিকার পরিষদের সরকার, এই সরকার বিএনপি সরকার, সবার সরকার। হ্যাঁ, আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকার আমাদের সরকার, কিন্তু এই সরকার আপনি নিশ্চয়ই জানেন যে এই সরকার ওই সময় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা কিন্তু গঠন করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু একটি তালিকা ধরিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পরবর্তীতে দেশে এসে তিনি কিছু সংযোজন করেছেন, বিয়োজন করেছেন এবং এই যে সংযোজন বিয়োজন করার কারণে কিন্তু এনসিপির নেতারা ক্ষুব্ধ হয়েছে এবং আমরা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রিয়তা। এখন আমার কথা হলো যে ওই স্বজনপ্রিয়তা তার মানে অনেক কিছু পরবর্তী পার্লামেন্টেই হওয়া উচিত। এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, সেটি আপনি বলতে চাচ্ছেন। রাশিদ খান, আপনি থাকুন, আরো অনেক কথা বলবো আপনার সঙ্গে। আমরা একটু রাজি মাহমুদ আপনার কাছে আসতে চাই। মানে একটা স্পষ্ট দূরত্ব আছে, অনেক দিন পর্যন্ত 50টার বেশি বা প্রায় 50টা অধিবেশন হয়েছে, কিন্তু বাস্তবায়নের পথ কি? অনেকেই বলছে যে এটা যদি বাস্তবায়ন না হয় অনেক রাজনৈতিক দল, তাহলে আসলে তেমন কিছুই হলো না, এরকম হতাশাও কারো কারো আছে। আবার অনেকে বলছে যে হতাশার কারণ নাই, যেহেতু চার্টারে সবাই। আমি রাশেদ ভাইয়ের কথার জবাব দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এখন যদি সংস্কারগুলো সব ইফেক্টিভ হয়ে যায় তাহলে এই সরকারের কি হবে, এই প্রশ্নটা তো আসছে। আমাদের সংবিধান এবং আমাদের স্বাধীনতা 71-এর 26 মার্চ আসছে, তো স্বাধীনতা 26 মার্চ আসছে। আপনার তো পার্লামেন্ট ছিল না, সংবিধান ছিল না, তাহলে আপনি 72-এর 16 ডিসেম্বর পর্যন্ত কি দিয়ে চললেন, কিভাবে চললেন? 1972 সালের 11ই জানুয়ারি যে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনের অর্ডার দেওয়া হয়েছে, সেই অর্ডার দিয়ে আপনার সরকার চলছে। তো যেই দিন আপনি কনস্টিটিউশন অ্যাডপ্ট করছেন 16 ডিসেম্বর 1972, তো এর আগে সরকার কি অবৈধ হয়ে গেছে? এরপরে যে মার্চে ইলেকশন হয়েছে তখন কি সরকার অবৈধ হয়ে গেছে? কোনো কিছুই ঘটে নাই। এই জন্য আমাদের সংবিধানের 4র্থ তফসিলে একটা জায়গা আছে ক্রান্তিকালীন বিধান। তো আপনি ডক্টর ইউনূস সরকারের ক্রান্তিকালীনে রাখতে পারেন, যে ভবিষ্যতে যখন কোনো পার্লামেন্ট ডিজলভ হবে তখন আমরা তত্ত্বাবধায়ক সরকার করব। আর ডক্টর ইউনূসের যে সরকার আছে এইটাকে আমরা ক্রান্তিকালীন হিসেবে বিবেচনা করলাম, যেমন 72-এ ছিল। এবার আসেন তারপরে আরেকটা যেটা বিতর্ক, যেমন আমরা সংস্কার দেখতেছি 8টা-9টা, আসলে সংস্কারের প্রস্তাব তো 853টা। এই 853টার মধ্যে এমন কিছু সংস্কার আছে যেমন হচ্ছে দাড়ি কমা সেমিকোলন ঠিক করিতে হইবে, সকলকে সৎভাবে চলিতে হইবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, কিছু হচ্ছে অফিস অর্ডার দিয়ে করা সম্ভব, কিছু প্রজ্ঞাপন দিয়ে করা সম্ভব, কিছু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা সম্ভব, কিছু অর্ডিন্যান্স দিয়ে করা সম্ভব। এখন এগুলো করতে করতে শেষে এসে ঠিকছে 20টা, মেজর 20টা। এই মেজর 20-এর মধ্যে 11টাতে তো ভাই কনসেনসাস হয়ে গেছে সব দল একমত যে আপনি নির্বাচন কমিশন গঠন করবেন একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে, সবাই একমত, কারো তো কোনো দ্বিমত নাই। আপনার মোটা দাগের দ্বিমত আছে কোন জায়গায়? যে 9টা আছে, যে 9টার মধ্যে কনসেনসাস হয় নাই সেগুলোর মধ্যেও মোটা দাগের দ্বিমত আছে। বেসিক্যালি আপার হাউসটাকে পিআর হবে কি হবে না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আপনি কি আপার হাউসের সিম্পল মেজরিটি লাগবে কি লাগবে না, তারপরে হচ্ছে যে আপনার প্রাইম মিনিস্টার কি একাধিক পদে থাকবে কি থাকবে না, এই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো এখন পার্লামেন্টের বাইরে সংবিধান সংশোধন করা যাবে না। এই বক্তব্যের সঙ্গে আপনি যদি মানে কনস্টিটিউশনাল স্পিরিট চিন্তা করেন তাহলে 100% ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সরকার কি সংবিধান দিয়ে আসছে? আপনি ভাই একটা অসাংবিধানিক ব্যবস্থার মধ্যে বাস করতেছেন। সেদিন আমি গুনলাম যে এই সরকার ইতিমধ্যে 39টা অনুচ্ছেদ লঙ্ঘন করে ফেলছে। আর্টিকেল 118 90 দিনের মধ্যে ভোট দিতে পারছে। আসলে কি কোনো উপায় আছে এগুলো বাস্তবায়ন? আমরা আপনি বলেন যে এই সরকার তো ইতিমধ্যে 39টা অনুচ্ছেদ লঙ্ঘন করে ফেলছে এই সরকার। আর্টিকেল 56, 55, 65, 66 না ঠিক আছে, একই সঙ্গে তো 106 আছে যে হাইকোর্টের রেফারেন্স আছে। এবার এই যে আপনি জায়গায় আসছেন যে এগুলো তো সরকার লঙ্ঘন করে ফেলছে, তাহলে আপনার কনস্টিটিউশন এই সরকার যখন শপথ নিছে, এই সরকার যখন আসছে তখন তো কনস্টিটিউশনে 7A ছিল, 7B ছিল। 7A তে কি বলা ছিল? 7A তে বলা আছে যদি আপনি এই সংবিধানের কোনো অংশ না মানেন এটা হচ্ছে হাই ট্রিজন, রাষ্ট্রদ্রোহিতা এবং সর্বোচ্চ সাজা হবে। তাহলে তো এই রাশেদ ভাই যে আছে, এই আমাদের যে সরোয়ার তুষার আছে, তারা সবাই তো এই সরকার গঠনের সময় ছিল, এতে সবাই তো রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করছে। যদি আপনি সাংবিধানিক আলাপ করেন তাহলে বিষয়টা যেটা হচ্ছে যে আমরা বর্তমানে একটা সাংবিধানিক পরিবেশের মধ্যে কাঠামোর মধ্যে বাস করতেছি না, আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অবস্থার মধ্যে আছি, বিশেষ প্রয়োজনের মধ্যে আছি। এখন দেখেন যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে
ফ্রান্সে যখন 6th রিপাবলিক হইল তখন কোর্টের সামনে প্রশ্ন আসলো যে 6th রিপাবলিক কি বৈধ না অবৈধ, কারণ এটা তো ভোটের মাধ্যমে আসে নাই, এরা আসছে রেভলিউশন করে, বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে। তখন আদালত একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিছে যে অভ্যুত্থানের সকল কিছু করার বৈধতা আছে। অভ্যুত্থান চাইলে তার মানে কি আদালতের রায়ের মাধ্যমে এগুলো বাস্তবায়ন হতে পারে? অভ্যুত্থান চাইলে সুপ্রিম কোর্টেও, আদালতের রায় না বলতেছি, অভ্যুত্থান চাইলে সুপ্রিম কোর্টের অ্যাবলিশ করে দিতে পারে, যে আমাদের সুপ্রিম কোর্টের দরকার নাই যদি অভ্যুত্থানটা ফিল করে। আপনার আমাদের যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের আর্টিকেল 7(1) যেটা, সেটা পড়েন, যে 7(2) সেটা পড়েন। সংবিধান কি? সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি। যদি মনে করেন যে আপনি যে এই দেশের এইটা রাজীব ভাই, এইটা অনেকেই বলে যে এই সরকারের এই দিক থেকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, অর্থাৎ সাংবিধানিক ক্ষমতাটা আছে। এখন আপনার কাছে যেই সরল প্রশ্নটা করতে চাই, এই যে বিতর্ক হচ্ছে যে এখন না তখন, এখন না পার্লামেন্টে, এখন বাস্তবায়নের কোনো পথ আছে কিনা সংক্ষেপে যদি বলেন, আমাদের একটু বিরোধীতে যেতে হবে। আজকে ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হয়েছে। দেখেন যে এই নজিরগুলো আসতেছে, আপনি একাদশ সংশোধনী কিভাবে করছেন? জাস্টিস শাহাবুদ্দিন সাহেব সিটিং চিফ জাস্টিস, উনি ভাইস প্রেসিডেন্টের শপথ নিয়েছেন, তারপরে উনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। উনি একই সঙ্গে একই ব্যক্তি দুই পদে কিভাবে থাকলেন? তাও বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হয়ে গেলেন। এটা কি আমাদের সংবিধানে ছিল? সংবিধান অ্যালাউ করে, পারমিট করে না তো। আচ্ছা, তারপর আপনি কি করলেন? একাদশ সংশোধনী আনলেন। কবে আনলেন? শাহাবুদ্দিন সাহেব আসছে গিয়ে 6 ডিসেম্বর 1990, আর আপনি একাদশ সংশোধনী আনছেন 9 সেপ্টেম্বর 1991। এই যে 9 মাস, এই 9 মাস শাহাবুদ্দিন সাহেব কীভাবে ছিল? ঐক্যমতের ভিত্তিতে। যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, সিদ্ধান্ত নিছে যে আইনে যাহা কিছু থাকুক, আমরা জনগণের অভিপ্রায় অনুযায়ী জাস্টিস শাহাবুদ্দিনের আনতেছি, পরে এটা আমরা রেটিফাই করে নেব না। তো 11th সংশোধনী এভাবে হয়েছে। আপনার 5th অ্যামেন্ডমেন্টে 1976 সালে, তার মানে রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তাহলে এই আইনসভার নির্বাচনটাই দ্বিকক্ষের বা যে যে মানে বিধানগুলো যা করতে চান তাই করতে পারবেন। সরল কথা হচ্ছে, মানে এই যে 9টা দ্বিমত আছে বা 20টা একমত আছে, ওনারা সবগুলাই করতে পারবেন, 166টাই করতে পারবেন যদি ঐক্যমত হয়। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হয়, মানে এখন হচ্ছে জনগণের অভিপ্রায়ের বিষয়, জনগণ যদি চায়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনি কনস্টিটিউশনের পার্লামেন্টের বাইরে সংবিধান সংশোধনী 1976 সালে পার্লামেন্টের বাইরে আপনি প্রোক্লেমেশন সংশোধন করেন নাই, রাষ্ট্রের মূলনীতি সংশোধন করেন নাই, আর্টিকেল 39 সংশোধন করেন নাই, 48 সংশোধন করেছেন। তার মানে রাজীব ভাই স্পষ্ট, মানে পার্লামেন্টের বাইরেও অনেক কিছু করা যাবে। আমরা আবারও আপনাদের কাছে আসব। দর্শক, আমরা এই আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করছিলাম, আমরা একটু জনতার মতামত জানতে চাই। বগুড়া থেকে এই জনতার সঙ্গে এই একই বিষয়ে এই তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী মাজেদ। সামনের যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনগুলো কেমন হওয়া উচিত এটি জানতে তরুণ ভোটারদের কাছে আমরা এসেছি বগুড়া আজিজুল হক কলেজে। এখানে আমরা জানবো তাদের মতামত, তারা কেমন সরকার চান ভোটের আগে। কেন্দ্র দখল করা, তারপরে হচ্ছে যে একটা আধিপত্য বিস্তার করা, এটা হচ্ছে যে বারবার দলীয় ভোটের মাধ্যমে এটা সবসময় বিরাজমান ছিল। কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে তখন হচ্ছে যে কেন্দ্র দখল করা যাবে না, এটা হচ্ছে নিরপেক্ষ একটা ভাব চলে আসবে ভেতরে। কিন্তু বিগত যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এগুলো তো অনেকে বিতর্ক হয়েছে বা বিতর্ক হয়ে আসছে এখন পর্যন্ত। আমরা চাচ্ছি, তরুণ প্রজন্ম চাচ্ছে যে ভবিষ্যতে যান বিতর্কমুক্ত একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হোক। জঘন্য পরিবেশ, রাতে ভোট হয়েছে, এমনও হয়েছে যে আমরা গেছি যে দেখি আমাদের ভোট হয়ে গেছে, ভোটের পরিবেশ ছিল না। আমরা চাই যে এ দেশে নির্দলীয় নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসুক। আমরা উৎসব মুখরভাবে আমরা ভোটটা দেব। কুচক্রি যে একটা সিদ্ধান্ত বিগত বছর আমরা দেখেছি, এটা যেন ভবিষ্যতে কখনো না আসে, ওই জন্য নির্দলীয় অধীনের মাধ্যমে ভোটটা হোক এবং উৎসবমুখরভাবে যেন আমরা ভোটটা দিতে পারি। আমার ভোটটা আমি দেবো। আমরা চাই যে নিরপেক্ষভাবে ভোটটা হয়, নিরপেক্ষ মানুষের দ্বারা ভোটটা হোক। আমরা জামাত, আওয়ামী লীগ, বিএনপি কিছু বুঝি না। আমি চাই ভোটের ওখানে স্থানে যেয়ে নিজে যেয়েই ভোট দিতে, যাতে কোনো ঝামেলা, কোনো দলীয় নেতার দলীয় কোনো ঝামেলার প্রভাবে যেন না পড়ি। এখানে যারা তরুণ ভোটার তারা জানালেন সামনে নির্বাচনগুলোতে কেমন সরকার হওয়া উচিত, তাদের মতামত যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন, যেখানে থাকবে না কেন্দ্রীয় দখলসহ নানা আধিপত্য। বাংলাদেশের জনগণের সর্ব আস্থার জায়গা হচ্ছে সেনাবাহিনী, প্রধান বিচারপতি, আরও কিছু সুশীল সমাজের লোকজন নিয়ে একটা সরকার গঠন করে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নির্বাচন হওয়াটা জনগণ চায়। আমার মনে হয় 96 বা 2001 যে তত্ত্বাবধায়ক ছিল, ওই রকমভাবে যদি নির্বাচন করা হয়, তাহলে আমার মনে হয় জনগণ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ফেয়ার বা সুষ্ঠু নির্বাচনের আশাবাদী করতে পারে। যারা পুরনো ভোটার তাদের কাছ থেকে জানলাম যে নির্বাচনকালীন কেমন সরকার হওয়া উচিত।
এবং তারা মতামতের মাধ্যমে জানিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত এবং সেই তত্ত্বাবধায়ক সরকারটা অবশ্যই নিরপেক্ষ হতে হবে। এইভাবে নির্বাচন করলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। ভোটে টেনে নিচ্ছে এ পর্যায়ে একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটে ট্রেন। আমরা আজকের ভোটে ট্রেনের একদম শেষ প্রান্তে আছি। আমরা আরেকবার এই আমাদের সঙ্গে যুক্ত অতিথির কাছে যাচ্ছি। সৈয়দ তুষার, আপনাকে দিয়ে শুরু করি একই প্রশ্ন এই গণ অধিকার পরিষদের এই নেতার কাছে। সেটি হলো যে এই যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট থেকে উত্তরণের উপায় কি? অনেকে ভাবছে যে নির্বাচন মুড়ে চলে গেছে দেশ, সেখানে একটা ষড়যন্ত্র, এই সমস্ত আলাপ আলোচনা। সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে যদি বলেন। না, এটা মোটেও ষড়যন্ত্র না, এবং এটা ছাড়া আপনি আসলে সুষ্ঠু নির্বাচনের রাস্তা তৈরি করতে পারবেন না। এ কারণে নির্বাচনের আগেই একটা গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে হবে। আমি মনে করি পার্সোনালি, যেহেতু এই ঐক্যমত্য কমিশন ইতিমধ্যেই একটা কনস্টিটিউশনাল কনভেনশনের বা সাংবিধানিক পরিষদের ভূমিকা রোল পালন করছে, এরপরে এই জুলাই সনদটাকে গণভোটের মধ্য দিয়ে পাশ করিয়ে নিলেই আমাদের যেটা দরকার সেটা হয়ে যায়। জি সৈয়দ তুষার, আপনাকে অনেক ধন্যবাদ। রাশেদ খান, আপনারা কি মনে করেন যে এই যে বলা হচ্ছে যে আমাদের দর্শক যে বললো যে না এখন এগুলো বাস্তবায়ন সম্ভব, মানে আপনারা মানে কোন দিকে মত দেবেন? আমি আগেই আমার অবস্থান ক্লিয়ার করেছি যে সবকিছু আসলে এখন চাইলে আপনি বাস্তবায়ন করতে পারবেন না, বাট যতটুকু সম্ভব আপনি ঐক্যমতের ভিত্তিতে এখন বাস্তবায়ন করা সম্ভব। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন আসলে চাইলে কিন্তু বাস্তবায়ন করতে গেলে নানান ধরনের সংকট তৈরি হবে। আর যেটি আপনি বললেন যে অনেকে মনে করছে যে ষড়যন্ত্র, দেখেন ষড়যন্ত্র তো অবশ্যই আছে, ষড়যন্ত্র থাকবে না এমন তো না। আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, ভারত ষড়যন্ত্র করছে, বাংলাদেশে যারা আওয়ামী লীগের দোসর রয়েছে তারা ষড়যন্ত্র করছে। অর্থাৎ বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেটা বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র আছে। দলগুলোর উচিত হবে যে যতটুকু আসলে একমতে আমরা আসতে পারি সেটা মেনে নেওয়া। আপনি যদি মনে করেন যে আপনার শতভাগ আসলে মানতে হবে, সেটা তো সম্ভবপর নয়। যখন কোনো দল এই ধরনের রিজিড থাকবে এবং তার সমস্ত দাবি মানতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে কিন্তু আগামীতে সংকট আরো ঘনীভূত হবে। ধন্যবাদ রাশেদ খান, আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। সৈয়দ তুষার, আজকের ভোটে ট্রেনে যুক্ত হওয়ার জন্য। রাজীব ভাই, আপনাকে দিয়ে শেষ করি, মানে এই যে ষড়যন্ত্রের একটা ষড়যন্ত্র তত্ত্ব চলতেছে, এখানে মানে বাস্তবায়নটা কিভাবে হবে সেটা নিয়ে আসলে পরিত্রাণটা সামনে আপনি কি দেখতে পাচ্ছেন একদম সংক্ষেপে আপনি 40 সেকেন্ডে যদি বলেন। There are 10 million ways to love somebody. আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে 10 কোটি পথ আছে ভালোবাসার। তো আপনি যদি এটা বাস্তবায়ন করতে চান, পলিটিক্যাল কনসেনসাস হইলে এটা পার্লামেন্টের বাইরে, পার্লামেন্টে 106 দিয়ে যে কোনো উপায় এটি বাস্তবায়ন করা যায়। জনগণ যদি মেনে নেয় এটাই বাস্তবায়ন। আপনি কনস্টিটিউশনে আছে, কনস্টিটিউশনে নাই, সংবিধান সংসদ নাই, সংসদেই করতে হবে, এই আলাপগুলো শুধুমাত্র রাজনৈতিক রেটরিক। আপনি যদি এই যে রাজনৈতিক স্টেক হোল্ডার আছে ওনারা মেনে নিলে এটা কালকে সকালে বাস্তবায়ন করা যায়, কালকে সকালে বা আজকে রাত্রে মেনে নিলে আজকে এটা বাস্তবায়ন করা সম্ভব প্রোক্লেমেশনের মাধ্যমে। এটা কোনো কঠিন কাজ না। এখন বিষয়টা হচ্ছে যে এই ঐক্যমত্যটা রাজনৈতিক দলগুলোর মধ্যে হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। জি রাজীব আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটে ট্রেনে সশরীরে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটে ট্রেনে, এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ।